কথিত জুলাই গণঅভ্যুত্থানের সময় যে রাষ্ট্রপতির ঘাড়ে বন্দুক রেখে অবৈধ ইউনূস সরকারের বৈধতা, শতাধিক অধ্যাদেশ এবং পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়াকে সাংবিধানিক রূপ দেওয়ার কাজ করিয়ে নেওয়া হয়েছিল, অবৈধ একটি নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের সরকার যার কাছে শপথ নিয়েছে সেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকেই শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা হচ্ছে। বাধ্যতামূলকভাবে পদত্যাগের পর তার ভাগ্যে কি আছে তা নিয়েও নানা মহলে আলোচনা চলছে। অন্যদিকে এরপর রাষ্ট্রপতি হিসাবে কাকে বসানো হবে, কেন বসানো হবে এবং এই পরিবর্তনের রাজনৈতিক তাৎপর্য কি, সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন রাষ্ট্রপতিকে কেন্দ্র করে বা তার পদত্যাগকে কেন্দ্র করে ঘটমান পরিস্থিতি বিশ্লেষণ করা যায়। ভালো এই বিশ্লেষণ তৈরির সময় পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু বিশ্বস্ত সূত্র বলতে পারেন কিংবা এমন একজন ব্যক্তি নিশ্চিত করেছেন যিনি নিশ্চিত করা মানেই হচ্ছে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু বাংলাদেশের ক্ষমতার বড় পরিবর্তনগুলো সাধারণত সরকারি ঘোষণার মাধ্যমে শুরু হয় না। আগে গুঞ্জন ছড়ানো হয়, তারপর পরিস্থিতি তৈরি করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচ্ছিন্ন করা হয় এবং শেষে স্বাস্থ্যগত কিংবা ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ঘিরেও যেন সেই পুরনো চিত্রনাট্যই মঞ্চস্থ হতে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শাহাবুদ্দিন চুপ্পু সবচেয়ে নীরব অথচ সবচেয়ে প্রয়োজনীয় চরিত্র। 2024 সালের 5ই আগস্ট তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। অথচ তারপরে এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন যে সেই পদত্যাগপত্র তার কাছে নেই কিংবা সেই পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণও তার কাছে নেই। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বদলের গোটা প্রক্রিয়াটি দাঁড়িয়েছিল এমন এক পদত্যাগের উপর যার লিখিত দলিল রাষ্ট্রপতির কাছে নেই। তারপর সংসদ বিলুপ্ত হয়েছে, কি প্রকারে হয়েছে সেটা আমরা জানি। কি প্রকারে অন্তর্বর্তী সরকার নামে একটি হাঁসজারু ব্যাপার গঠিত হয়েছে সেটা আমরা জানি না, কারণ সংবিধানে অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলে তখন কিছুই ছিল না। রাতের আধারে আদালত বসিয়ে 106 অনুচ্ছেদ অনুযায়ী একটা আদালতের নাকি কি একটা চোথা হাজির করা হয়েছিল, সেটাও জাল নথি বলে প্রমাণিত হয়েছে। তারপরও মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ানো হয়েছে, একের পর এক অধ্যাদেশ জারি হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের নামে সংবিধানের বাইরে গিয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত তারেক রহমানের সরকারও আবার এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছে। অর্থাৎ যখন অবৈধ ইউনূস সরকারের সাংবিধানিক মুখোশ দরকার হয়েছিল তখন শাহাবুদ্দিন ছিলেন অপরিহার্য। যখন তারেক রহমান সরকারের ক্ষমতা গ্রহণকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দিতে হয়েছিল তখনও তিনি ছিলেন প্রয়োজনীয়, কিন্তু এখন সেই প্রয়োজন শেষ। ফলে যে রাষ্ট্রপতির স্বাক্ষরের ওপর 2 দফা ক্ষমতা হস্তান্তরের বৈধতার গল্প দাঁড় করানো হয়েছে তিনি এখন ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ। অস্বস্তির কারণ আরো একটি আছে, কারণ শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন। আর শেখ হাসিনা ফিরলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি প্রেসিডেন্ট থাকেন তাহলে কি হতে পারে, কি ঘটনা ঘটাতে পারে সেটাও হয়তো সরকার ভেবে শঙ্কিত, এবং এই শঙ্কা থেকেই আসলে নানা রকমের কাহিনী ঘটানো হচ্ছে। কারণ শাহাবুদ্দিন পদে থাকা মানে শেখ হাসিনার পদত্যাগপত্রের প্রশ্নটি জীবিত থাকা। তিনি যতদিন বঙ্গভবনে থাকবেন ততদিন মানুষ জিজ্ঞেস করবে লিখিত পদত্যাগপত্র কোথায়, সংসদ ভাঙার সাংবিধানিক ভিত্তি কি ছিল, ইউনূস সরকারকে শপথ পড়ানোর আইনি ভিত্তিটা কি, সেই সরকারের জারি করা অধ্যাদেশ এবং তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতার বা কি। রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষীটিকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া যাবে। ক্ষমতার রাজনীতিতে অনেক সময় সমস্যার সমাধান করা হয় না, সমস্যার
সাক্ষীকে সরিয়ে দেওয়া হয়। এখানে তারেক সরকারের ভূমিকাটিও লক্ষ্য করার মতো। 2024 সালে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে যখন জুলাই সন্ত্রাসীরা বঙ্গভবন ঘেরাও করেছিল, তখন বিএনপি বলেছিল রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। বিএনপির সমর্থনে তিনি তখন টিকে গিয়েছিলেন। রাষ্ট্রপতিও পরে বলেছেন তার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। অথচ সেই বিএনপি এখন সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায়। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার ক্ষমতাও তাদের হাতে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ফলে কাউকে সরাসরি রাষ্ট্রপতি বানানোর সুযোগ নেই। কিন্তু বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা এমন যে দলটির সিদ্ধান্তই আসলে কার্যত নির্বাচনের ফল নির্ধারণ করে দেবে। তাই এটি কোনো উন্মুক্ত সাংবিধানিক প্রতিযোগিতা নয়, বরং ক্ষমতাসীনদের পছন্দের ব্যক্তিকে বঙ্গভবনে বসানোর একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হওয়ার আশঙ্কাই আসলে বেশি। এখানে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম আলোচনায় এসেছে। তিনি অবৈধ ইউনূস সরকারের সময় প্রথমে স্বরাষ্ট্র সচিব ছিলেন এবং তারপর তারেক রহমানের সরকারের শপথের ঠিক আগেই মন্ত্রিপরিষদ সচিব হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ আমলে তার চাকরি গিয়েছিল। ক্ষমতা পাওয়ার পর, বিশেষ করে মন্ত্রিপরিষদ সচিব হওয়ার পর কিংবা তারও আগে স্বরাষ্ট্র সচিব থাকা অবস্থায় পাকিস্তানে তার একাধিক সফর নিয়ে আলোচনা রয়েছে। অন্তত একটি 9 দিনের সফর মানে সরকারি ঘোষণাতেই আসলে স্বীকৃত, এবং তখন তিনি কি করেছেন তা কেউ জানে না। তাকে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতাদের একজন বলেও বিভিন্ন দেশি, বিদেশি এবং অনলাইন প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। আবার ইউনূস সরকারের প্রেস উইং সেই অভিযোগকে মিথ্যা এবং বানোয়াট বলে প্রমাণ করার চেষ্টা করেছে বহুবার। অতএব অভিযোগকে প্রমাণিত সত্য বলা যাবে না, কিন্তু এত গুরুতর অভিযোগ ওঠার পরও একটি স্বাধীন, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত কেন হয়নি সেই প্রশ্ন তো অবশ্যই করা যাবে। একইভাবে পাকিস্তানের সামরিক এবং গোয়েন্দা প্রতিষ্ঠানের সঙ্গে তার কথিত ঘনিষ্ঠতা, গোপন সফর কিংবা পাকিস্তানের সেনা প্রধানের কাছ থেকে সামরিক স্মারক গ্রহণের দাবিগুলোর নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে নেই। কিন্তু এসব তথ্য তো ঘুরছে। এসব তথ্য যাচাই না করে সত্য হিসাবে প্রচার করা দায়িত্বশীল হবে না আমার জন্য। কিন্তু এমন একজন বিতর্কিত আমলার নাম রাষ্ট্রপতি হিসাবে বাজারে কেন ছাড়া হলো সেটিই বড় রাজনৈতিক প্রশ্ন। কারণ বিএনপিতে কি আর কেউ নেই রাষ্ট্রপতি হওয়ার মতো? মির্জা ফখরুল ইসলামের নাম আমরা শুনেছি এতদিন, মোশাররফ হোসেন ওনার নাম শুনেছি এতদিনের, কিন্তু সবাইকে বাদ দিয়ে হঠাৎ কেন নাসিমুল গনি? আসলে নাসিমুল গনি, রজার খলিল এরা তো আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ইউনূসের ক্ষমতা দখল এবং তারেক রহমানের ক্ষমতায় বসার পথ পরিষ্কার করেছেন। ফলে ওই যে মুচলেকার কথা প্রায়ই বলি, এখানেও মুচলেকা তথ্য সত্য হতে পারে। নাসিমুল গনিকে সত্যি যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে তা হবে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের উপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণকে স্থায়ী করার একটি চেষ্টা। তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, সংসদ থাকবে, মন্ত্রিসভা থাকবে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসবেন এমন একজন আমলা যিনি ইউনূস আমলের নিরাপত্তা এবং প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এর অর্থ দাঁড়াবে ইউনূস সরকার বিদায় নিলেও ইউনূস সরকারের রাষ্ট্রীয় নেটওয়ার্ক বঙ্গভবনে গিয়ে আশ্রয় নেবে। তবে এর মধ্যে আরো গুজব ছড়িয়েছে, ইউনূসকেও রাষ্ট্রপতি করা হতে পারে এরকম কথাও শোনা যাচ্ছে। আশ্চর্য হওয়ার কিচ্ছু থাকবে না যদি দেখেন যে ইউনূসও রাষ্ট্রপতি হয়ে গেছেন। আর এসবের সঙ্গে যদি পাকিস্তানমুখী নিরাপত্তা সহযোগিতা, জামায়াত ইসলামীর রাজনৈতিক উত্থান, প্রশাসনের ভেতরে ইসলামপন্থী শক্তির প্রভাব এবং সেনা, আমলা, ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির সমন্বয়কে যোগ করি তাহলে একটি বিপজ্জনক ছবি আমাদের সামনে আসে। সেটি পাকিস্তানের মতো মোল্লা, মিলিটারি এবং আমলাতন্ত্রের যৌথ শাসন ব্যবস্থা, যেখানে নির্বাচন থাকে, সংসদও থাকে, রাজনৈতিক সরকারও থাকে, কিন্তু ক্ষমতার প্রকৃত নিয়ন্ত্রণ থাকে নির্বাচনের বাইরের একটি সমন্বিত গোষ্ঠীর উপর। আল্লাহ, আর্মি অ্যান্ড আমেরিকা, পাকিস্তান বেসড অন 3 A's। বাংলাদেশকেও সেই পথে নিচ্ছে কিনা
কে জানে। এখানে আল্লাহ বলতে ধর্মভিত্তিক দলগুলোকে বোঝানো হয়েছে। তবে বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছতে হলে অভিযোগ নয়, প্রমাণ দরকার। তাই সরকারকে স্পষ্ট বলতে হবে রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছেন, তাকে কি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরে যেতে বলা হয়েছে, সম্ভাব্য উত্তরসূরি হিসাবে নাসিমুল গনির নাম কে প্রস্তাব করেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত কি, বিএনপিতে কি এমন কেউ নেই যে রাষ্ট্রপতি হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর আগে সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই হবে কিনা। শাহাবুদ্দিন চুপ্পুর রাজনৈতিক পরিণতি এক গভীর বিদ্রূপ। আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। শেখ হাসিনার সরকার পতনের পর সেই সরকারের পদত্যাগের সাক্ষী বানানো হয়েছিল তাকে। ইউনূস সরকারের বৈধতার সিলমোহর নেওয়া হয়েছিল তার কাছ থেকে। তারেক রহমানের সরকারও তার কাছ থেকেই শপথ নিল। আর এখন সব পক্ষের কাজ শেষ হওয়ার পর তাকেই বলা হচ্ছে আপনি অসুস্থ, আপনি ক্লান্ত, এবার ক্ষমা দেন, এবার চলে যান। রাষ্ট্রপতি বদলালেই অবশ্য ইতিহাস বদলাবে না। শেখ হাসিনার পদত্যাগ পত্রের প্রশ্ন থাকবে, সংসদ বিলুপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে, ইউনূস সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন থাকবে। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো বলেইছেন তিনি আইসিটি অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্ট তাতে তিনি সই করেননি, সুতরাং সেটা নিয়েও প্রশ্ন থাকবে। সেই সরকারের অধ্যাদেশ, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, নির্বাচন এবং তারেক সরকারের ক্ষমতা গ্রহণ নিয়ে বড় বড় সব প্রশ্ন থেকে যাবে। কারণ ব্যক্তি সরিয়ে দলিলের অনুপস্থিতি মুছে ফেলা যায় না। রাষ্ট্রপতিকে দেশ থেকে সরানো গেলেও তার স্বাক্ষরে তৈরি রাজনৈতিক সংকট দেশের ইতিহাস থেকে সরানো যাবে না। বরং শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় প্রমাণ করবে যে বাংলাদেশে রাষ্ট্রপতির পদকে রাষ্ট্রের ধারাবাহিকতার প্রতীক নয়, ক্ষমতার প্রয়োজন মেটানোর একটি ব্যবহারযোগ্য সিলমোহরে পরিণত করা হয়েছিল। বিএনপির আমলে বদরুদ্দোজা চৌধুরীর রেল লাইন ধরে দৌড়ানোর সেই দৃশ্য কেউ ভুলে যায়নি, এবং তাকে অপমান করে বঙ্গভবন থেকে তাড়ানোর গল্প কেউ ভুলে যায়নি। বিএনপি এটা করবেই, কিন্তু ক্ষমতার সেই সিলমোহরের কালি শুকিয়ে গেলে সিলমোহরটিকেও যে ফেলে দেওয়া যায়, ফেলে দেওয়া হয়, এটা বিএনপি বারবার প্রমাণ করেছে, এবারও প্রমাণ করছে। প্রশ্ন হলো এরপর শাহাবুদ্দিন চুপ্পুর ভাগ্যে কি আছে? তাকে কি জুলাই সন্ত্রাসীদের দাবি অনুযায়ী তাকে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর বলে তাকেও অপমান করা হবে কিনা, সেটা কি তারেক রহমান নিশ্চিত করবেন যে এরকম কিছু করা হবে না এই বর্ষিয়ান মানুষটির সাথে? সে প্রশ্নটি আপনাদের সামনে রেখে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই এর মধ্যে আরো অনেক কিছু ঘটে যাবে, এ নিয়ে আরো অনেক কথা হবে। ভালো থাকবেন ততক্ষণ। এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্ম নিয়েছে। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটা হচ্ছে গণভোট। যদি গণভোট অসাংবিধানিক হয়, যদি গণভোট অবৈধ হয়, আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, এমনকি বিএনপি সরকার হচ্ছে অবৈধ সরকার। এই গণভোট যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট যদি অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করব না। সম্মানিত জামালপুরবাসী, আওয়ামী লীগের সময়ে এখানে কায়েদে আজমের পর অনেক আজম এসেছে। তারা যদি 10,000 কোটি টাকার কাজ এসেছিল, 5,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা নদী দখল করে তাদের নামে বিশ্ববিদ্যালয় করেছে। এই জায়গাগুলো দখল করে তাদের বাপদাদার সম্পত্তি তৈরি করেছে। এখন আমাদের সময় এসেছে সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর যেন নতুন কোন আজম তৈরি না হয়, আর যেন নতুন কোন চাঁদাবাজ তৈরি না হয়, আর যেন নতুন কোন সন্ত্রাস তৈরি না হয়। আমরা আপনাদেরকে কিছু স্পষ্ট কথা বলি, বিএনপি আমাদের সাথে অভ্যুত্থানে ছিল, তারা বিগত 17 বছর নিপীড়িত ছিল। আমরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না, কিন্তু আমরা যখন দেখি AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS খাল খননের নামে খাল থেকে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়, পারলে খালটাও লুটপাট হয়ে যায়। এই নতুন লুটপাটের
রাজনীতি আমরা বাংলাদেশে হইতে দিব না। আমরা দেখি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, কার্ড দিতে দিতে এবার সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড থাকবে কিনা সেটা জানতে চাই, দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই, থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। আমরা জনাব তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, আপনার মুখ দেখে মানুষ ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা মা